হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব যৌগের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। এই ক্লাসটার কিউবি সলভ করছে। আজকে আমরা জৈব যৌগ দেখব। জৈব যৌগে আমাদের প্রায় 180 প্লাস এমসিকিউ আছে। সো আমাদের এখানে পর্ব 2টা বা 3টা হবে। সম্ভবত আমি 3টা করব, যাতে তোমাদের ফাইল সাইজ কম হয় এবং তোমরা স্মুথলি ক্লাসটা করতে পারো। সো আজকে আমরা প্রথম অংশটা দেখব। প্রথমে আমরা হয়তো 50টা মতো এমসিকিউ সলভ করব। সো এখানে একটা জিনিস মাথায় রাখবা যে জৈব যৌগ থেকে আমাদের প্রত্যেকবারই 5টা থেকে 7টা এমসিকিউ আসে, 5টা থেকে 7টা। সো এই চ্যাপ্টারের প্রত্যেকটা এমসিকিউ ভালো করে মুখস্থ করা এবং বুঝে বুঝে মুখস্থ করা খুবই ইম্পর্টেন্ট। কেন এই কথা বলছি? কারণ হচ্ছে এই যে 180টা এমসিকিউ দেখবা, এর ভিতরে তুমি রিপিটেটিভলি 15 থেকে 20টা টাইপের এমসিকিউ প্রত্যেকবার আসতে দেখবা। এবং এই যে টাইপগুলো, এগুলোর বেসিকটা তুমি যদি বুঝে যাও, প্রত্যেকটা জিনিস যদি তোমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, এই 180টা এমসিকিউ তুমি মনে রাখতে পারো, এখান থেকে আর কিচ্ছু বাদ থাকবে না, তুমি এমনিতেই সব পারবা। ঠিক আছে? সো এই জন্য চেষ্টা করবা যে এই ক্লাসগুলা কয়েকবার রিভিশন দিয়ে দিয়ে করার, বিশেষ করে জৈব যৌগের ক্লাসটা কয়েকবার রিভিশন দিয়ে করার। প্রথমে বলছে দেখো, কোনটি হেটারোসাইক্লিক যৌগ? হেটারোসাইক্লিক যৌগ মানে আমাদের বেসিক যে ইয়াটা আছে, আমাদের অ্যারোমেটিক যৌগ আছে, অ্যারোমেটিক যৌগের এই সাইকেলের ভিতরে যদি কোনো হেটারো পরমাণু, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এগুলা ঢুকে যায়, তখন সেটাকে হেটারোসাইক্লিক বলে। সো আমরা এখানে দেখি নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনে কিন্তু বেনজিনের বাইরে হচ্ছে আমাদের অক্সিজেন ইয়া আছে, বেনজিনের বাইরে আমাদের নাইট্রো যৌগ আছে, তাই না? বেনজিনের বাইরে, যেমন এই যে নাইট্রোবেনজিন। তারপর ন্যাপথলিন, ন্যাপথলিনে হচ্ছে দুইটা বেনজিন বলা একসাথে যুক্ত আছে। পিরিডিন, পিরিডিনের ক্ষেত্রে দেখো বেনজিন বলায় আমাদের নাইট্রোজেন ঢুকে গেছে। ডায়োজোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি আছে? বেনজিনের বাইরে হচ্ছে N2Cl আছে। সো পিরিডিন দেখেই বোঝা যাচ্ছে যেহেতু বেনজিন বলায় নাইট্রোজেন, অক্সিজেন, সালফারের ভিতরে নাইট্রোজেনটা ঢুকে গেছে, সো এইটা হবে আমাদের হেটারোসাইক্লিক যৌগ। ঠিক আছে? সো এইভাবে আমরা এটা বুঝতে পেরে গেলাম। এরপরে আসো 2 নাম্বারটা বলছে যে CH3CH ডাবল বন্ড CH CHOH এই যৌগে কয়টি স্টেরিও সমাণু বা স্টেরিও আইসোমার সম্ভব? সো স্টেরিও আইসোমারের ভিতর দুইটা পার্ট, একটা হচ্ছে সিস ট্রান্স, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা। সো আমরা জানি যে সিস ট্রান্স সমানতা হওয়ার শর্ত হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। সো ডাবল বন্ড আছে। এরপরে দুই সাইডের যে দুইটা কার্বন আছে, এই দুইটা কার্বনের দুইটা হাতে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ থাকতে হবে। সো দেখো এখানে ভিন্ন ভিন্ন যৌগ আছে কিনা, এখানে CH3H আছে, ভিন্ন ভিন্ন যৌগ H, আর টোটাল এই পার্টটা আছে, এটাও ভিন্ন ভিন্ন যৌগ। সো যদি আমাদের এরকম সিস ট্রান্স সমানতা দেয়, তো ডাবল বন্ডের জন্য এখান থেকে দুইটা সমানতা দিবে। কয়টা সমানতা দিবে? দুইটা সমানতা দিবে। আর এই জায়গাতে দেখো, এই কার্বনটার ক্ষেত্রে খেয়াল করো, এই কার্বনটার ক্ষেত্রে একটা হাতে হাইড্রোজেন আছে, আর একটা হাতে হাইড্রোজেন আছে, আর একটা হাতে টোটাল এই যৌগটা আছে। সো দুইটা ভিন্ন ভিন্ন যৌগ। আবার এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে হাইড্রোজেন আছে, ঠিক আছে, এই কার্বন এখানে হাইড্রোজেন আছে, এই জায়গাতে দেখো OH আছে। সো এটাও কিন্তু একটা ভিন্ন ভিন্ন যৌগ। ঠিক আছে? সো যখন এই টাইপের ভিন্ন ভিন্ন যৌগ থাকবে, আর আরো সুন্দর করে বলি, দেখো এখানে OH আছে, হাইড্রোজেন আছে, দুইটা ভিন্ন ভিন্ন যৌগ, এই টোটালটা একটা হাতে আছে। সো তিনটা, আর এই CH3 একটা পার্ট, চারটা। সো এই কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন যৌগ যদি থাকে, তখন এইটাকে আমরা বলি হচ্ছে কাইরাল কার্বন। কি বলি ভাইয়া? এটাকে বলি হচ্ছে আমরা কাইরাল কার্বন। আর যদি কোন একটি যৌগের ভিতরে একটা কাইরাল কার্বন থাকে, তখন সেখানে দুইটা সমাণু তৈরি হয়। সো দেখো, তাহলে আমাদের এখানে দুইটা সমাণু আর দুইটা হচ্ছে দুইটা সিস ট্রান্স সমাণু আর দুইটা আলোক সক্রিয় সমাণু, টোটাল মিলে সমাণু সৃষ্টি হলো কয়টা? চারটা। সো এই এমসিকিউটা মনে রাখবা, এটা রিপিট আসতে পারে। এই একটা যৌগ থেকে আসবে, একটা যৌগের ভিতরে কার্বন কার্বন ডাবল বন্ডের জন্য আমাদের সিস ট্রান্স সমাণু, আর একটা কাইরাল কার্বনের জন্য আমাদের হচ্ছে কি বলতো, আলোক সক্রিয় সমাণু। সো আমাদের এই সিস ট্রান্স এন্ড আলোক সক্রিয় মিলায়ে আমাদের এটা মনে রাখতে হবে। ওকে, পরবর্তী এমসিকিউতে আসি। বলছে আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সো যখন আমরা আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে বিক্রিয়া করাই, ভালো করে খেয়াল করবা, এইটা হচ্ছে আমাদের টলুইন। হ্যাঁ, টলুইনে এখানে আমাদের কি থাকবে? অবশ্যই CH3 থাকবে। এখন যখনই আমরা এখানে ক্লোরিনের বিক্রিয়া করাবো ইউভি রের উপস্থিতিতে, তখন এই একটা করে ক্লোরিন এখান থেকে একটা করে হাইড্রোজেন অপসারণ করবে। সো এই জায়গাতে হাইড্রোজেন অপসারণ করলে CH2Cl আসে না? CH2Cl। সো এই যে CH2Cl, এই যৌগের নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। আরো যদি আরেকবার বিক্রিয়া করো, আরেকটা H অপসারিত হয়ে Cl যোগ হবে। সো এই যৌগের নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। সো আমরা মনে রাখবো, আলোর উপস্থিতিতে ক্লোরিন যদি আমরা টলুইনের সাথে বিক্রিয়া করাই, তাহলে সেখান থেকে বেনজাইল ক্লোরাইড তৈরি হয়। ঠিক আছে? ওকে, পরবর্তীতে আসো। বলছে কোনটি সবচেয়ে সুস্থির? তো সুস্থিরের ক্ষেত্রে যখনই আমরা কার্বন কার্বন ডাবল বন্ড নিব, সো কার্বন কার্বন ডাবল বন্ডের বাকি হাতগুলোতে হাইড্রোজেন থাকবে। এই হাইড্রোজেন গুলাকে যদি আমরা
প্রতিস্থাপক যেমন অ্যালকাইল গ্রুপ প্রতিস্থাপক দিয়ে প্রতিস্থাপন করতে পারি, তাহলে যেই যৌগে যত বেশি প্রতিস্থাপক থাকবে সে তত বেশি সুস্থির। আবার বলি, যেই যৌগে যত বেশি প্রতিস্থাপক থাকবে সে তত বেশি সুস্থির। যেমন বি নাম্বারে দেখো একটা দুইটা প্রতিস্থাপক আছে, তারপরে দেখো এই জায়গাতে এ নাম্বারে কোনো প্রতিস্থাপক নাই, ঠিক আছে, একটা প্রতিস্থাপক আছে, এই যে এই পার্টটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। সি নাম্বারে দেখো কোনো প্রতিস্থাপক নাই, একটা প্রতিস্থাপক আছে লেফট সাইডে। বাট তুমি যদি ডি নাম্বারে দেখো, ডি নাম্বারে এখানে দুইটা প্রতিস্থাপক, এখানে দুইটা প্রতিস্থাপক। সো ডি নাম্বারে আমাদের টোটাল প্রতিস্থাপক বা হাইড্রোজেনকে সরিয়ে দিতে পারে এরকম প্রতিস্থাপক আছে কয়টা? টোটাল 4টা। সো যেহেতু 4টা প্রতিস্থাপক আছে, আমাদের ডি নাম্বার হচ্ছে সবচেয়ে সুস্থির। সো আরেকবার বেসিকটা শিখি, যে যখনই আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে তখন এখান থেকে যত হাইড্রোজেন আমরা প্রতিস্থাপন করতে পারবো যৌগটা তত বেশি সুস্থির। যত হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবো যৌগটা কি তত বেশি সুস্থির, ঠিক আছে। সো আচ্ছা, এটা গেল। এরপরে বলছে দেখো, ওজোনালাইসিস বিক্রিয়ায় কোন অ্যালকিন থেকে প্রোপানল এবং প্রোপানোন তৈরি হয়? সো প্রোপানল এই যৌগটা আগে দেখি, CH3 CH2 CHO, দ্যাট ইজ প্রোপানল। এবার বলছে প্রোপানোন মানে কি? এখানে আমাদের একটা কিটোন আছে, কিটোনের CO লিখলাম, এইদিকে আমাদের CH আর এদিকে আমাদের CH। সো যখনই এটা ওজোনালাইসিস বিক্রিয়ার মাধ্যমে আসছে, তার মানে আমরা যদি রিভার্স দেখি, এখান থেকে একটা অক্সিজেন, এখান থেকে একটা অক্সিজেন অপসারণ হবে। সো এখান থেকে অক্সিজেন, এখান থেকে অক্সিজেন অপসারণ হইলে এই জায়গাতে কার্বন CH ডাবল বন্ড C তৈরি হবে। এই সাইডে একটা CH3, এই সাইডে একটা CH3, এই তৈরি হলো। অ্যান্ড দেন এরপরে এই সাইডে CH2, এই সাইডে CH3। সো এইভাবে আমরা যৌগটা তৈরি করতে পারলাম। এই যে যৌগটা তৈরি হলো, এই যৌগটা কোথায় আছে সেটা আমাদেরকে একটু খুঁজে দেখতে হবে। তো যৌগটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে 3টা কার্বন সংখ্যা কোথায় আছে? এ নম্বরে 1টা 2টা 3টা, অ্যান্ড দেন দেখো এখানে কার্বনের সাথে 2টা CH3। সো আমাদের রাইট অ্যান্সার ইজ অপশন এ। এইভাবে আমরা রিভার্স মেথডে চিন্তা করে ওজোনালাইসিস বিক্রিয়া কিন্তু করতে পারি। সো ওজোনালাইসিস বিক্রিয়া শর্ট ট্রিক নিয়ে আমার একটা শর্ট ভিডিও দেয়া আছে ইউটিউবে, আবার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদের দিছি কিনা জানি না। সো এই শর্ট ট্রিক ভিডিওটা তোমরা দেখবা, এই শর্ট ট্রিক ভিডিওটা দেখলে এখান থেকে তুমি রিভার্স ওয়েতে কিভাবে চিন্তা করতে হবে, অরিজিনাল ওয়েতে কিভাবে চিন্তা করতে হবে ট্রিকটা শিখে যাবা, ঠিক আছে। পরের এমসিকিউটাতে আসি। বলছে কি যে CH3 CH2 Cl, অর্থাৎ এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এর সাথে সোডিয়াম বিক্রিয়া করছে এবং হচ্ছে ড্রাই ইথারের উপস্থিতিতে। তাহলে এটা কি রিঅ্যাকশন বলো তো? এটা হচ্ছে উডস রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশনে কি হয়, এই সোডিয়াম এই ক্লোরিনকে নিয়ে অপসারণ করে ফেলে। সো সোডিয়াম যদি ক্লোরিনকে নিয়ে অপসারণ করে ফেলে, তাহলে CH3 CH2 CH2 এইটা 2 মোল থাকে, 2 মোল আরেক মৌলজে এর সাথে অ্যাড হয়ে যায়, CH2 CH2 CH3। সো দেখো 2 মোল অ্যাড হয়ে যায়, এটা এক পার্ট আর এটা একটা পার্ট, দুইটা মিলে আমাদের ডাবল সংখ্যক তোমার অ্যালকেন প্রস্তুত হয়, মানে কার্বন সংখ্যা দ্বিগুণ করে আমরা অ্যালকেন পাই। সেই অ্যালকেনের নাম কি? এই অ্যালকেনের নাম হচ্ছে হেক্সেন। এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে উডস বিক্রিয়া। তোমরা খাতায় দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। এরপরে বলছে দেখো, নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। সো ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকবে? যার ডি অরবিটাল ফাঁকা থাকবে। যার ডি অরবিটাল ফাঁকা থাকবে সে ইলেকট্রনকে নিতে পারবে, দ্যাটস ওয়াই তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে। সো এই যৌগটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কেবল অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ইলেকট্রন নেওয়ার জন্য ডি অরবিটাল ফাঁকা আছে। সো বাকি দেখো OH মাইনাস, H2O, NH3 প্রত্যেকটাতে এক জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে। এবার বলতে থাকো, কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল মানে হচ্ছে যার নিউক্লিয়াসের প্রতি বা পজিটিভের প্রতি আকর্ষণ আছে। সো সে নিজে পজিটিভের প্রতি আকর্ষিত হইতে গেলে সে নিজে হইতে হবে কি বলতো? নেগেটিভ। সো নেগেটিভ কিভাবে হবে? যেমন দেখো পানি নেগেটিভ, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি ডি অরবিটাল ফাঁকা আছে, তাই না? পানিতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে না? সো পানি কিন্তু নেগেটিভ, তার মানে এ কিন্তু নিউক্লিওফাইল। এখানে ডি অরবিটাল ফাঁকা, অ্যামোনিয়াম প্লাস আয়নে ইলেকট্রন নিতে পারবে, নাইট্রো প্লাস আয়ন ইলেকট্রন নিতে পারবে। সো দেখো শুধুমাত্র যেটাতে ইলেকট্রন আছে সে হচ্ছে আমাদের হচ্ছে নিউক্লিওফাইল, আর বাকিগুলা কি বলতো? আমাদের ইলেকট্রোফাইল, তাই না? বাকিগুলা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। সো জাস্ট এ মিনিট, আমার আব্বু আমাকে ফোন দিছে, আমি একটু ব্রেক নিই। ওকে, সো চলো আমরা পরবর্তী এমসিকিউ থেকে শুরু করি। সো আমরা হচ্ছে নিউক্লিওফাইল ব্যাপারটা বোঝার পরে এখন আমরা পরবর্তী এমসিকিউটাতে যাব। পরবর্তী এমসিকিউটা যদি দেখি, বলছে সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটি? সো স্থায়ী কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমি একটা ট্রিক ব্যবহার করি। স্থায়ীর ক্ষেত্রে দেখো আমি ট্রিকটা ব্যবহার করি এরকম, FCS321। আমি এটা মনে রাখি, এটা একটা নিমোনিক। দেখো নিমোনিকটা একটু বুঝাই।
এইটা হচ্ছে ফ্রি রেডিকাল, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার। সো যখনই আমি ফ্রি রেডিকাল, কার্বোক্যাটায়ন এগুলার স্টেবিলিটি অর্ডার দেখব, তখন সেটা হচ্ছে 321, মানে সবচেয়ে বেশি 3, তারপরে 2, তারপরে 1। তো এখানে যদি দেখি, এখানে কার্বোক্যাটায়ন বলছে, অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার হবে হচ্ছে 3, 2, 1। তো 3 ডিগ্রি সবচেয়ে বেশি। সেখানে খুঁজতে হবে 3 ডিগ্রি কোনটা। 3 ডিগ্রি দেখো এই কার্বনের 3 সাইডে 3টা আর আছে, তার মানে এটা 3 ডিগ্রি। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার কার্বানায়ন আছে না, কার্বানায়ন, কার্বানায়নকে কি আছে, কার্বানায়নকে আমরা অ্যানায়ন বলি, ঠিক আছে। সো অ্যানায়ন, কার্বানায়ন, কার্বানায়ন বা অ্যানায়ন যেটা আছে, অ্যানায়নের স্টেবিলিটি অর্ডারকে আমি এস বলি, এস 123। সো আমি এই নাম্বারটা এইভাবে মনে রাখি নিমোনিক আকারে, FCS 321 আর এস হচ্ছে 123। অর্থাৎ অ্যানায়নের স্টেবিলিটি অর্ডার হচ্ছে 123, বাট কার্বানায়নের স্টেবিলিটি অর্ডার কি 3, 2, 1, 321, অর্থাৎ 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এভাবে মনে রাখবা। এবার বলছে দেখো নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। সো এখানে একটা অ্যাসিড দেয়া আছে, অ্যাসিডগুলোর ভিতরে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা সেটা বের করতে হবে। সো আমরা জানি যখনই আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিই, কার্বক্সিলিক অ্যাসিডে শক্তিশালী কে বেশি কে কম এটা ডিপেন্ড করে হচ্ছে প্রতিস্থাপকের সংখ্যার উপর। সাপোজ ধরো এখানে প্রতিস্থাপক ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেয়া আছে, এর ভিতরে ক্লোরিন প্রতিস্থাপক দেয়া আছে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, এবং প্রতিস্থাপক একটা দেয়া আছে। সো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে যেটুকু শক্তিশালী হবে, দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে আরো বেশি শক্তিশালী হবে, তিনটাকে প্রতিস্থাপন করলে আরো বেশি শক্তিশালী হবে। অর্থাৎ ক্লোরিন সংখ্যা যত বাড়বে বা প্রতিস্থাপক সংখ্যা যত বাড়বে, তত অ্যাসিড শক্তিশালী হবে। এখন এখানে যেই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আছে, এদের ভিতরে আবার অর্ডার আছে। যদি ফ্লোরিন দিয়ে প্রতিস্থাপন হয় তাহলে বেশি শক্তিশালী অ্যাসিড, যদি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন হয় তাহলে একটু কম, ব্রোমিন দিয়ে আরেকটু কম, আয়োডিন দিয়ে আরো কম। সো এইগুলার ভিতরে আবার কে আছে তার উপরেও ডিপেন্ড করবে। যেমন দেখো এই জায়গাতে যদি খেয়াল করে দেখি, এখানে ব্রোমিন দিয়ে প্রতিস্থাপন, এখানে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন, এখানে ফ্লোরিন দিয়ে প্রতিস্থাপন, ঠিক আছে। সো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের মধ্যে ব্রোমিনের স্টেপ তোমার হচ্ছে সক্রিয়তা সবচেয়ে বেশি, এজন্য ফ্লোরিনটা হবে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। এবার এই ফ্লোরিনের ভিতরে আবার ডিপেন্ড করবে কয়টা ফ্লোরিন। একটা ফ্লোরিন হলে যতটুকু শক্তিশালী, দুইটা হলে আরো বেশি শক্তিশালী, তিনটা হলে আরো বেশি শক্তিশালী। সো এখানে তোমার হচ্ছে কয়টা ফ্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে তার উপরেও ডিপেন্ড করবে, ঠিক আছে। সো এইভাবে আমরা কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড সেটা বের করতে পারবো। এরপরে বলছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন সামান্য উত্তপ্ত করলে কোন দ্রবণটি উৎপন্ন হয়। সো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন সামান্য উত্তপ্ত করলে কোনটি তোমার হচ্ছে তৈরি হয় সেটা বের করতে হবে। সো ভালো করে খেয়াল করবা, এখানে আমাদের অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড মানে কি, অ্যাসিটাইল ক্লোরাইড মানে হচ্ছে CH3COCl, এইটাকে বলা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। এর সাথে আমি বেনজিন যোগ করব, বেনজিন যোগ করব এবং কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। সো যখনই আমি এখানে হিট দিব তখন এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে ক্লোরিন সরে যাবে, সরে যেয়ে HCl অপসারণ হবে। সো HCl অপসারণ হয়ে এই জায়গাতে COCH3 বসবে। সো এই জায়গাতে যখনই COCH3 বসবে তখন এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে বেনজোফেনন, বা তোমার হচ্ছে হ্যাঁ এটাকে বলা হচ্ছে বেনজোফেনন না অ্যাসিটোফেনন, ঠিক আছে। সো বেনজিনের উপরে তো বেনজোফেনন হওয়ার কথা, বা অ্যাসিটোফেননও বলে এটাকে। সো অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন সামান্য উত্তপ্ত করলে আমার এই যে যৌগটা তৈরি হচ্ছে এইটাকে বলা হচ্ছে অ্যাসিটোফেনন, ফেনন বেনজোফেনন না, অ্যাসিটোফেননই হবে। সো অ্যাসিটোফেনন, বেনজোফেনন মেবি দুইটাই একই জিনিস। আমার এক্সাক্ট এই মোমেন্টে ডিফারেন্সিয়েশনটা আসতেছে না মাথায় যে কি কি ছিল, বাট প্রত্যেকটা জিনিস এটাই হচ্ছে তোমার জৈব যৌগের প্রবলেম, বুঝছো, যে তুমি সব জানো বাট একটা মোমেন্টে যে তোমার মনে হবে আরে এইটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে, তোমাকে কনফিউজিং লাগবে। তুমি যতই প্র্যাকটিস করো তোমার কনফিউজিং লাগবে। তুমি আমি ধরো প্রায় 6 বছর যাবত পড়াচ্ছি, তারপরেও আমার অনেক ক্ষেত্রে অনেক ওয়ার্ড কনফিউজিং লাগে, কারণ সবসময় তো আমি প্র্যাকটিস করি না। এজন্য পরীক্ষার আগের দিন সবকিছু প্র্যাকটিস করে যেতে হয়। সো এই জিনিসটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন, ঠিক আছে, অ্যাসিটোফেনন। সো আশা করি বুঝতে পারছি এটা কিভাবে করলাম। এরপরে আসো আমরা পরবর্তী এমসিকিউটাতে যাই। বলছে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড মানে কি, অ্যাসিড ক্লোরাইড মানে হচ্ছে ওই যে ওইটা CH3COCl, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়। সো এখানে আমরা অ্যামোনিয়া যোগ করব, অ্যামোনিয়া যোগ করব বা প্রাইমারি অ্যামিন, এই জায়গাতে RNH2 এটাও যোগ করতে পারি। সো যেটার সাথেই যোগ করি, যোগ করলে দেখো এখান থেকে ক্লোরিন আর এখান থেকে আর অপসারিত RCl তৈরি করবে, এখান থেকে ক্লোরিন আর এখান থেকে H অপসারিত হয়ে HCl তৈরি করবে, করে এই অংশটা এখানে তো বসে যাবে। বসে গেলে দেখো CH3CONH2 পাওয়া যায়। এই যে CH3CONH2 পাওয়া যায় এটাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড।
সো এই যে অ্যাসিড অ্যামাইড এটা হচ্ছে এখান থেকে উৎপত্তি হবে। সো আমাদের বুঝে বুঝে প্রত্যেকটা জিনিসপত্রের সংকেত সহ প্রত্যেকটা এমসিকিউ মনে রাখতে হবে, তাহলে আমরা পারবো। এরপরে বলছে দেখো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। দেখো উৎপন্ন কি হয় এটা খুব মজাদার একটা জিনিস। দেখো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় আমরা অ্যাসিড অ্যামাইড ব্যবহার করি। অ্যাসিড অ্যামাইড ব্যবহার করে যখন বিজারণ করি তখন মাঝখান থেকে এই সিও মূলকটা বের হয়ে যায় সোডিয়াম কার্বনেট আকারে, বের হয়ে যে CH3NH2 তৈরি হয়। এই যে বের হয়ে যে CH3NH2 তৈরি হলো এইটাকে বলে এখন অ্যামিন। এটাকে বলে কি অ্যামিন, RNH2 অ্যামিন। অ্যামিন আরো স্পেসিফিক ভাবে বললে এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, কারণ কি অ্যামিনে অ্যালকাইল মূলকের সংখ্যা কয়টা, একটা। সো এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন। সো আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় ক্ষুদ্রাংশকরণ করে প্রাইমারি অ্যামিন তৈরি করি, ঠিক আছে। তাহলে দ্যাটস ইট। এরপরে আসো ইথানলের স্ফুটনাঙ্ক কত। ইথানলের স্ফুটনাঙ্ক আমাদের মুখস্থ রাখতে হবে। 78 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হচ্ছে আমাদের ইথানলের স্ফুটনাঙ্ক। এরপরে বলছে দেখো বেনজিন বলয়ে দুইটা প্রতিস্থাপক যুক্ত হলে কয়টি সমাণু সম্ভব। সো দেখো এখানে আমরা বেনজিন বলয় নিলাম। এই বেনজিন বলয়ে আমরা যদি এখন এই জায়গাতে OH নিই আর এখানে যদি ক্লোরিন নিই, তাহলে প্রতিস্থাপক কয়টা গেল দেখো তো। প্রতিস্থাপক গেল হচ্ছে দুইটা গেলে একটা অর্থ পজিশনে যায়, একটা মেটা পজিশনে যায়, একটা প্যারা পজিশনে যায়। তাহলে প্রতিস্থাপক দুইটা গেলে আমাদের টোটাল সমাণু হওয়া সম্ভব হচ্ছে তিনটা, একটা অর্থ, একটা মেটা, একটা প্যারা। সো যখনই আমরা বেনজিন বলয়ে দুইটা প্রতিস্থাপক যুক্ত করব তখন তিনটা সমাণু পাবো, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এবার বলছে দেখো ফর্মালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা ফরমালিন বলি। সো ফরমালিনে আমাদের জলীয় দ্রবণ থাকে হচ্ছে 37 থেকে 40%। কোনো কোনো বইতে শুধু 40% দেয়া আছে। তো 37 থেকে 40% এইটা হচ্ছে আমাদের সেই প্রতিস্থাপকের মাত্রা, যে আমরা যদি ফর্মালডিহাইডে 37 থেকে 40% তোমার জলীয় দ্রবণ নিই তখন আমরা ফরমালিন পাই। এবার বলছে দেখো নিচের কোনটি ভিনাইল ক্লোরাইডের সংকেত। সো ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CHX। এই যৌগটাকে আমরা ভিনাইল যৌগ বলি। সো এই জায়গাতে আমরা যদি CH2 ডাবল বন্ড CHCl দিই তখন যৌগটার নাম হয়ে যায় ভিনাইল ক্লোরাইড। তখন যৌগটার নাম কি হয়, ভিনাইল ক্লোরাইড। সো আমরা একটু দেখবো এখানে কোন যৌগটা এটার সাথে ম্যাচ করে। দেখো তো এখানে হাইড্রোজেন সংখ্যা 3টা, কার্বন সংখ্যা 2টা, একটা ক্লোরিন আছে না। সো এখানে দেখো দুইটা কার্বন, 3টা হাইড্রোজেন, একটা ক্লোরিন। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো টলুইন কোন বিক্রিয়ার মাধ্যমে TNT উৎপন্ন করে। সো টলুইন মানে কি, দেখো এই জায়গাতে আমাদের বিক্রিয়ার উপরে তোমার হচ্ছে CH3 আছে। সো এটা হচ্ছে আমাদের টলুইন। এখন টলুইন তুমি যদি নাইট্রেশন করলে তোমার হচ্ছে 2 নাইট্রোটলুইন তৈরি হবে, 4 নাইট্রোটলুইন তৈরি হবে, 6 নাইট্রোটলুইন তৈরি হবে, 6 নাইট্রোটলুইন তৈরি হবে। সো 2 4 6 ট্রাই নাইট্রোটলুইনকে আমরা বলি হচ্ছে TNT। আবার বলি 2 4 6 ট্রাই নাইট্রোটলুইন, টি তে ট্রাই, এন তে নাইট্রো, টি তে টলুইন। সো 2 4 6 ট্রাই নাইট্রোটলুইনকে আমরা বলি হচ্ছে TNT। অর্থাৎ আমরা টলুইন নিলাম এবং টলুইনকে যদি আমরা নাইট্রেশন করি তাহলে 2 4 6 ট্রাই নাইট্রোটলুইন তৈরি হয়, আর যেটাকে আমরা TNT বলি। তাহলে আমাদের অপশনের A নাম্বার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসো 19 নাম্বারটা দেখি আমরা। বলছে কোনটি পলিথিনের মনোমার। তো ইথিন থেকে পলিথিন তৈরি হয়, তাহলে ইথিন থেকে পলিথিন তৈরি হলে আমাদের মনোমার কি হবে, অবশ্যই ইথিলিন বা ইথিন, ঠিক আছে, ইথিলিন বলা যেতে পারে। এবার বলছে দেখো 1 2 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়ার ক্রম কোনটি। দেখো যখনই আমরা SN1 বিক্রিয়া দেখব, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে SN13 মানে 1 ডিগ্রি বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের তোমার হচ্ছে সক্রিয়তার যে ক্রম সেটা হচ্ছে 3 ডিগ্রি। সো 13 মানে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, অর্থাৎ SN13 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। অর্থাৎ আমরা যখনই দেখবো যে অ্যালকাইল হ্যালাইড SN1 তখন 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়। সো রাইট অ্যান্সার উইল বি 3 2 1 অর্থাৎ অপশন A, ঠিক আছে। এগুলো কিন্তু আমার নিজের তৈরি করা ট্রিক, যেগুলো ব্যবহার করে আমি এই জিনিসপত্রগুলো মনে রাখি। কারণ কি যদি আমি এভাবে সংখ্যা বা নিমোনিকের মাধ্যমে মনে না রাখি বারবারই আমি ভুলে যেতে থাকবো। সো ভুলে তো যাওয়া যাবে না, এজন্য আমরা ট্রিক ব্যবহার করব। এবার বলছে দেখো ক্লিমেনসন বিজারণে বেনজালডিহাইড হতে নিম্নের কোনটি উৎপন্ন হয়। সো আমাদের বেনজালডিহাইড থেকে কোনটি উৎপন্ন হয় সেটা বের করতে হবে। সো আমাদের কাছে বেনজালডিহাইড আছে। বেনজালডিহাইড মানে কি, সো বেনজিনের উপরে অ্যালডিহাইড, বেনজালডিহাইড। এখন এইটাকে যদি আমরা ক্লিমেনসন বিজারণ করি, ক্লিমেনসন বিজারণে আমাদের ওই যে জিঙ্ক ক্লোরাইডের সাথে HCl থাকে, আই গেস আমার যতটুকু মনে পড়ে। সো এই যে
এই জায়গা থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে জায়মান হাইড্রোজেন বা ন্যাসকেন্ড হাইড্রোজেন পাই, যেই হাইড্রোজেন এখানে যে ডাবল বন্ড ভেঙে ফেলে পানি তৈরি করে আর এখানে CH3 তৈরি করে। সো এটা তখন কি হয়ে যাবে, বেনজালডিহাইড থেকে CH3 হয়ে যাবে। CH3 হলে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে টলুইন। অর্থাৎ বেনজিনের উপরে আমরা যদি বিজারণ করি অক্সিজেন চলে যাবে, ডাবল বন্ড ভেঙে যাবে, সো এই CH3 হয়ে যাবে। সো CH3 হয়ে গেলে তখন আমরা পাবো হচ্ছে টলুইন। অর্থাৎ আমরা ক্লিমেনসন বিজারণে বেনজালডিহাইড থেকে পেলাম হচ্ছে টলুইন। দ্যাটস ইট। এরপরে বলছে দেখো কোনটি আলোক সক্রিয়। সো এখানে আমাদের আলোক সক্রিয়তা খুঁজতে হবে। সো আলোক সক্রিয় খোঁজার ট্রিক কি, কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন, যেই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তাকে আমরা কাইরাল কার্বন বলি। সেখানে খুঁজতে হবে কোনটা 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস আছে, সেটাই হচ্ছে আমাদের কাইরাল কার্বন। সো এই জায়গাতে আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, প্রথম যৌগটা দেখি, প্রথম যৌগে দেখো এই জায়গায় CH3 আর এখানে CH3 মিলে যায় এই কার্বনের, সেটা কাইরাল কার্বন না। বাট এই জায়গাতে দেখো কার্বন, এখানে 2টা ক্লোরিন আছে, সেটাও কাইরাল কার্বন না। এখানে কার্বন 2টা ক্লোরিন আছে, এটাও কাইরাল কার্বন না। বাট এখানে যদি খেয়াল করে দেখো একটা মিথেন, একটা ক্লোরিন, একটা ফ্লোরিন, একটা OH। সো কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন যৌগ, সো দ্যাট উইল বি দ্য কাইরাল কার্বন। সো এটাই হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানুতা দিবে। এবার বলছে দেখো একটি জৈব যৌগে N বা নাইট্রোজেন শনাক্তকরণে, N বা নাইট্রোজেন শনাক্তকরণে কোন পরীক্ষাটি ব্যবহার হয়? এটা হচ্ছে লেসাইন পরীক্ষা। এটা একটু মনে রাখবা, লেসাইন পরীক্ষাটা সচরাচর খুব একটা আসে না। আমি চিন্তা করছি লেসাইন পরীক্ষার উপরে একটা ভিডিও বানাবো, এবং এটাও চিন্তা করছি যে আমার এই শর্ট ভিডিওগুলা বানানোর জন্য একটা আমি আলাদা চ্যানেল খুলবো, বুঝছো? আলাদা চ্যানেল খুলবো আমাদের এই যে বিদ্যার্থী, আমাদের মেইন চ্যানেল, মেইন হচ্ছে প্ল্যাটফর্মের নাম। সো মিল্টন খন্দকার ভাইয়া যেই প্ল্যাটফর্মটা চালাবে ইন ফিউচার, বা যেই প্ল্যাটফর্মটা খুলতে চায়, সেটা হচ্ছে বিদ্যার্থী নামে হবে। অ্যান্ড এটাতে একটা চ্যানেল খুলে এরকম শর্ট টপিক গুলাতে শর্ট ভিডিও প্রতিদিনই 2টা 3টা করে আপলোড দিব। আমার হাতে সময় থাকে, স্ক্রিন রেকর্ড করে অনায়াসে তুমি হচ্ছে আমি করতে পারবো প্রতিদিন। সো ইনশাল্লাহ চেষ্টা করব যে এই চ্যানেল খুলে শুধু এখানে কেমিস্ট্রি পড়ানোর জন্য, ঠিক আছে, কেমিস্ট্রি পড়ানোর জন্য। আর আমার চ্যানেলে তো বাকি ভিডিওগুলো থাকবেই। সো লেসাইন পরীক্ষা সচরাচর একটা আসে না। তোমাকে মনে রাখতে হবে যে যখনই আমরা নাইট্রোজেন শনাক্তকরণ করব, নাইট্রোজেন শনাক্তকরণের জন্য আমাদের পরীক্ষার নাম হচ্ছে লেসাইন পরীক্ষা। সো এটার নাম কি, লেসাইন পরীক্ষা। সো এটা মনে রাখবা। এরপর আসো বলছে যে CO OCO CH3 এই যৌগটার নাম কি? দেখো এটা হচ্ছে অ্যাস্টারের কার্যকারী মূলক, RCR অ্যাস্টার, RCR অ্যাস্টার, এটা পড়ছি না? তো CW, এখানে এই সাইডে কি আছে বলতো, আমাদের আরেকটা আর আছে না? সো এইখানে একটা আর, এখানে একটা আর, সো এটা হলে এটা হচ্ছে অ্যাস্টারের কার্যকরী মূলক, ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে। এবারে বলছে দেখো জৈব যৌগের অণুতে 2টি ভিন্ন প্রকার অপ্রতিসম কার্বন থাকলে, অপ্রতিসম কার্বন মানে কি, কাইরাল কার্বন থাকলে কয়টি আলোক সক্রিয় সমানুতা দেয়? সো এটার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। সো যদি আমাদের 2টা কাইরাল কার্বন থাকে তাহলে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ আলোক সক্রিয় সমানুতা সংখ্যা কয়টা, 4টা। সো আবার বলি, যদি আমাদের অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকে, সো কাইরাল কার্বনের মাধ্যমে আমাদের সমানুতা বের করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে আসবে হচ্ছে 4। এবার বলছে দেখো বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্রবণের সাথে বিক্রিয়া করালে বেনজিনে কি উৎপন্ন হয়? ঠিক আছে, সো দেখো এখানে এই যে বিক্রিয়াটা হবে, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যখন একসাথে থাকবে, তখন আমরা এখানে একটা বেনজিন নিলাম। এখন বেনজিনের বিক্রিয়ায় যখনই আমি নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড নিব, তখন এই দুইটার ভিতরে সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করবে, আর নাইট্রিক অ্যাসিড মেইন বিক্রিয়ক হিসেবে কাজ করে নাইট্রোবেনজিন তৈরি করবে। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা, এই নাইট্রোবেনজিন তৈরি করার বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে নাইট্রেশন। আবার বলি, নাইট্রোবেনজিন বিক্রিয়া করার এইটাকে আমরা বলি হচ্ছে নাইট্রেশন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের নাইট্রেশন ঘটে। গ্রেট। এবার বলছে দেখো ইথানল শনাক্তকরণ করা হয়, ইথানল শনাক্তকরণ করা হয় হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা। এইটা মুখস্থ করতে হবে, আমি এটা খুঁজে পাই না আসলে ইথানল শনাক্তকরণ কি দিয়ে করা হয়, এটা একটু মনে রাখবা। আমি নিজে এটা প্রথমবার দেখছি, আগে হয়তো দেখছি বাট ভুলে গেছি। এরপরে আসো 28 নম্বর এমসিকিউ দেখি। 28 নম্বর এমসিকিউতে আমরা বলছি যে নিচের কোনটি ফেহেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অদক্ষেপ তৈরি করে? ফেহেলিং দ্রবণের সাথে অদক্ষেপ, ফেহেলিং দ্রবণ কোনটা ভাইয়া? ফেহেলিং দ্রবণ হচ্ছে যে কিউপ্রাস অক্সাইডের দ্রবণ। সো আমরা জানি টলেন বিকারকার ফেহেলিং দ্রবক অ্যালডিহাইড, RCHO, অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহৃত। অর্থাৎ এটা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে তোমার সিলভার মানে তোমার টলেন বিকারক হচ্ছে সিলভার দ্রবণ দিবে, আর ফেহেলিং দ্রবণ হচ্ছে কিউপ্রাস অক্সাইডের তোমার লালচে অদক্ষেপ দিবে। সো এখানে আমাদের অবশ্যই অ্যালডিহাইড খুঁজতে হবে। সো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা অ্যালডিহাইড শুধুমাত্র অপশন এ তে, অর্থাৎ ফেহেলিং দ্রবণ মানেই হচ্ছে বিক্রিয়া দিবে হচ্ছে আমাদের অ্যালডিহাইডের সাথে। এবার বলছে দেখো নিচের কোন যৌগটি KMnO4 দ্বারা শনাক্তকরণ করা যায়? সো KMnO4 দ্বারা আমরা হচ্ছে KMnO4 দিয়ে জায়মান অক্সিজেন তৈরি করতে পারবো। জায়মান অক্সিজেন তৈরি করলে
আমাদের ওই যে ডায়ল যৌগ তৈরি করে। ডায়ল যৌগ কোথায় তৈরি করে? যেখানে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে ডায়ল যৌগ তৈরি করে। সেখানে আমাদের দেখতে হবে কার্বন কার্বন ডাবল বন্ড যৌগ কোথায় আছে কিনা। সো বি নাম্বার, বি নাম্বারে যেহেতু আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড আছে, সো এই জায়গাতে ভেঙে যে ডায়ল যৌগ তৈরি করবে। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পর কি ধরনের সমাণু। আবার বলি ডাইমিথাইল ইথার ও ইথানল কি ধরনের সমাণু। তো দেখো একটা হচ্ছে ইথার আছে, ইথার কি ডাইমিথাইল ইথার, আর একটা হচ্ছে ইথানল। ইথানল মানে কি অ্যালকোহল, ওএইচ। তো দুইটা আলাদা আলাদা কার্যকরী মূলক না? আলাদা আলাদা কার্যকরী মূলক হলে অবশ্যই কার্যকরী মূলক সমাণু হবে, ঠিক আছে। সো ডাইমিথাইল ইথার এবং ইথানল কি কার্যকরী মূলক সমাণু। এর বলতে দেখো নিচের কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। সো এখানে আমাদের দেখো অ্যালকোহল দেয়া আছে, অ্যালকোহল দেয়া আছে, কার্বক্সিলিক অ্যাসিড দেয়া আছে, ইথার দেয়া আছে। সো এর ভিতরে কার্বক্সিলিক অ্যাসিডের ভিতরে কার্বন 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 অক্সিজেন ডাবল বন্ড আর এই সাইডে ওএইচ, এই ধরনের একটা স্ট্রাকচার আছে। সো এখান থেকে কোনো কিছু ভাঙতে গেলে একটু বেশি হিট দিয়ে ভাঙতে হয়, এই জন্য আমরা কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি পাই, ঠিক আছে। সো কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, এটা আমরা মনে রাখবো, কেমন? ওকে, এরপরে আমরা পরবর্তী এমসিকিউটাতে আসি। পরবর্তী এমসিকিউ বলছে যে কোনটি অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। সব সময় মনে রাখবা টলুইন আমাদের অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। টলুইনের উপরে CH3 বা অ্যালকাইল গ্রুপ আছে যেটা অ্যালিফেটিকের মতো আচরণ করে, আর নিচে বেনজিন চক্র যেটা অ্যারোমেটিকের মতো আচরণ করে। সো অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ধর্ম পাওয়া যায় টলুইনে, ঠিক আছে, এটা মনে রাখবা সব সময়। এরপরে দেখো পরেরটা বলছে কোনটি হেটারো অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক মানে কি অ্যালিফেটিক, আর সাইক্লিক মানে কি সাইক্লিক যৌগ। সো সাইক্লিক যৌগ আবার অ্যালিফেটিক হবে, মানে সেখানে ডাবল বন্ড থাকতে পারবে না, এটাকে বলা হচ্ছে অ্যালিসাইক্লিক। এখন সেটা আবার যদি হেটারো হয়, হেটারো মিন্স সেখানে আমাদের নাইট্রোজেন অক্সিজেন সালফার এগুলা থাকবে। তো দেখো কার্বন কার্বন এইভাবে যদি এখানে অক্সিজেন থাকে অ্যান্ড দেন এখানে আমাদের বাকি হাতগুলা যদি সংযুক্ত অবস্থায় থাকে, ঠিক আছে, তখন এইটাকে বলে হচ্ছে ইথিলিন অক্সাইড। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ইথিলিন অক্সাইড। আর ইথিলিন অক্সাইড হচ্ছে একটা অ্যালিসাইক্লিক আবারও হেটারো। কারণ কি হেটারো কেন? কারণ অক্সিজেন আছে। অ্যালিসাইক্লিক কেন? কারণ হচ্ছে এই জায়গাতে আমাদের হচ্ছে এই অংশগুলো আছে। সো দ্যাট ইজ হচ্ছে হেটারোসাইক্লিক, হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। সো তিনটা ওয়ার্ড আমাদের ভালো করে লিখে লিখে মুখস্থ করবা, হেটারো অ্যালিসাইক্লিক। অ্যালি মানে অ্যালিফেটিক, সাইক্লিক মানে সাইক্লিক যৌগ, ঠিক আছে। তো এইভাবে মনে রাখবা। এবার বলছে দেখো কোন যৌগটি অ্যালিসাইক্লিক। আবারও অ্যালিসাইক্লিক মিন্স কি? অ্যালিসাইক্লিক মানে হচ্ছে আমাদের সাইক্লিক যৌগ হবে বাট অ্যালিফেটিক। অ্যালিফেটিক মিন্স কি? অ্যালিফেটিক যৌগ হবে। সো এটা হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেনটা কি? প্রোপেনের ক্ষেত্রে সাইক্লো মানে সাইক্লিক হবে। এবার পাশে হচ্ছে সাইক্লোবিউটেন, এটাও তোমার হচ্ছে তোমার সাইক্লো যৌগ এবং সেটা হচ্ছে অ্যালিফেটিক, ঠিক আছে। তাহলে হচ্ছে সাইক্লোপ্রোপেন সাইক্লোবিউটেন এগুলো হচ্ছে অ্যালিফেটিক। আবার টলুইন বেনজিন এগুলোতে অ্যারোমেটিক, সো ওগুলোতে তো যাওয়া যাচ্ছে না। এবার বলছে দেখো অ্যামোনিয়াম সায়ানাইডকে উৎপন্ন করলে কি পাওয়া যায়। অ্যামোনিয়াম সায়ানাইড মানে কি? অ্যামোনিয়াম সায়ানাইড মানে NH4CNO, অ্যামোনিয়াম সায়ানাইড। এইটাকে উত্তপ্ত করলে ইউরিয়া পাওয়া যায়। ইউরিয়া কিভাবে? NH2CO NH2 ইউরিয়া। সো অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া পাওয়া যায়, এটা একটা পলিমারকরণ বিক্রিয়া, এটা আমরা মেইন বইতে পড়ছি, এটা মনে রাখবা। সো অ্যামোনিয়াম সায়ানাইড থেকে আমরা কি পাবো? ইউরিয়া পাবো। মেইন যৌগ, এখন আর বিক্রিয়াটা দেখাচ্ছি না। সো আশা করি তোমরা জানো যে ইউরিয়া সংকেত কি? NH2CO NH2, এটা হচ্ছে ইউরিয়া, আর এইটারই পলিমার হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। এবার বলছে দেখো কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল পদক্ষেপ দেয়। সো ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল পদক্ষেপ দিবে কি? অবশ্যই অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সংকেত কোনটা? এই দেখো সি নাম্বারটা অ্যালডিহাইডের সংকেত, আর CH2CHO অ্যালডিহাইডের সংকেত। সো ফেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইডে লাল পদক্ষেপ দিবে, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার বলছে দেখো কোন যৌগটি অ্যালডিহাইড অ্যাসিড হিসেবে আচরণ করে। সো দেখো এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এই যে তোমার হচ্ছে মিথানোইক অ্যাসিড যেটা আছে, মিথানোইক অ্যাসিড যেটা আছে এর ভিতরে যদি আমরা ভালো করে খেয়াল করি, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে, আর এখানে একটা OH আছে। সো ভালো করে খেয়াল করলে দেখবা এই অংশটা হচ্ছে অ্যালডিহাইডের মতো আচরণ করে, আর টোটাল এই অংশটা হচ্ছে আমার অ্যাসিডের মতো আচরণ করে। তাহলে একটা যৌগের ভিতরে দুইটা গ্রুপ না, একটা হচ্ছে অ্যালডিহাইডের মতো গ্রুপ HCHO, আর একটা হচ্ছে COOH। সো একটা যৌগের ভিতরে যদি দুইটা গ্রুপ হয়, তখন একটা অ্যালডিহাইডের মতো আর একটা অ্যাসিডের মতো, এই জন্য এটা অ্যালডিহাইড অ্যাসিড উভয়ের মতো আচরণ করবে। এবার বলছে দেখো ডিনামাইট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়। অবশ্যই নাইট্রোগ্লিসারিন। সো নাইট্রোগ্লিসারিনের সংকেত কি বলতো? CH বন্ড CH বন্ড CH2। এবার এখানে ONA2 যদি থাকে, ONO2 যদি থাকে, ONO2 যদি থাকে, এইটা কিন্তু হচ্ছে নাইট্রোগ্লিসারিনের সংকেত ভাইয়া।
এইটা হচ্ছে আমাদের কি নাইট্রোগ্লিসারিনের সংকেত। আর এই নাইট্রোগ্লিসারিনের সংকেত দিয়ে আমরা ডিনামাইট তৈরি করি। ডিনামাইট তৈরি আমাদের আগে সিলেবাসে ছিল, আমরা আগে ডিনামাইট তৈরিটা দেখতাম। সো নাইট্রোগ্লিসারিন দিয়ে আমরা ডিনামাইট তৈরি করি। জাস্ট এমসিকিউতে আমরা মনে রাখবো, চলে আসতে পারে, মেইন বইতে আছে যেহেতু, কিন্তু সিলেবাসের বাইরে, তাও প্যারা নাই, আমরা মনে রাখবো বেসিকটা, আমরা ইকুয়েশনে না গেলেও এইটুকু মনে রাখলেই হচ্ছে। এবার হচ্ছে দেখো নিচের কোন যৌগটি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না। সো যেটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ডাবল বন্ড জার্মান অক্সিজেন তৈরি করবে এন্ড OH OH তৈরি করবে, তাই না? OH OH বসবে কখন? যখন আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ড ভেঙে যে এই সাইডে একটা OH বসে, এই সাইডে একটা OH বসে। সো ডাবল বন্ড যেই যৌগে থাকবে সেই যৌগই KMnO4 এর সাথে বিক্রিয়া করবে। সো আমাদের দেখতে হবে ডাবল বন্ড ট্রিপল বন্ড কোথায় কোথায় আছে। সো প্রথমটাই ট্রিপল, শেষেরটাই ট্রিপল বন্ড, আগেরটাই ডাবল বন্ড, এটাতে ডাবল বন্ড। সো কেবলমাত্র বেনজিনে আমাদের কোনো সেইভাবে অ্যালকেনের ডাবল বন্ড নাই। সো এই জন্য এই জায়গাতে আমাদের কি হবে, এই জায়গাতে আমাদের হচ্ছে KMnO4 বিক্রিয়া করবে না, বাকিগুলাতে করবে, ঠিক আছে? অ্যালকেনের বা অ্যালকিন অ্যালকাইনের ডাবল বন্ডের সাথে বিক্রিয়া করবে। এবার বলতে দেখো CH2N2 এর নাম কি? এইটার নাম হচ্ছে ডায়াজোমিথেন। ডায়াজোমিথেন কেন? দেখো N2Cl এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড। সো যখনই আমাদের ডাবল বন্ড N2 এর সাথে CH2 যোগ হবে, তখন এই জায়গাতে আমরা হচ্ছে ডায়াজোমিথেন পাবো, ঠিক আছে? ডায়াজোমিথেন পাবো। এই যৌগটার নাম একটু মনে রাখবো, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে এটা আসছে। ডাবল বন্ড থাকলেই, ডাবল নাইট্রোজেন থাকলেই ডায়াজো, এন্ড যেহেতু মিথেন আছে এই জন্য ডায়াজোমিথেন। এবার বলছে দেখো চিনিকে গাজন করলে উৎপাদিত দ্রবণগুলা কি হবে? সো চিনিকে গাজন করলে আমার অ্যালকোহল এবং পানি পাবো আমরা, ঠিক আছে? তো চিনির ভিতরেও কিন্তু আমাদের অ্যালকোহল গ্রুপ ছিল, সেই জায়গাতে গাজন করলে আমরা অ্যালকোহল এবং পানি পাবো। এবার বলছে দেখো নিচের কোন যৌগটি সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড নির্গত করে না? সো দেখো এই জায়গাতে আমাদের কার্বলিক অ্যাসিডের সংকেত কি? OH। সো এইটার সাথে যখনই বিক্রিয়া করবা, এই সোডিয়াম বাইকার্বনেটের একটা অংশ কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। স্যালিসাইলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, স্যালিসাইলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে স্যালিসাইলিক অ্যাসিডে কি আসবে? এক সাইডে তোমার COOH আর একটা আছে CHO। তো স্যালিসাইলিক অ্যাসিডের ক্ষেত্রেও আমাদের এখানে যেহেতু CHO গ্রুপ আছে, এখানেও আমাদের হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়াম যোগ হয়ে যাবে এবং পানি যোগ হবে এবং সোডিয়াম কার্বনেটের এই জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এবার দেখো তোমার 4 নাইট্রো বেনজিন যেটা আছে, সো এটার ক্ষেত্রেও দেখো বেনজিনের ক্ষেত্রে 4 নাইট্রো বেনজোইক অ্যাসিড, সেখানে COOH আছে আর এখানে হচ্ছে আমাদের নাইট্রো মূলক আছে। সো এই নাইট্রো মূলকের জন্য এও কার্বন ডাই অক্সাইডকে অপসারণ করবে। বাট যেখানে শুধু বেনজোইক অ্যাসিড, শুধু COOH কখনো বিক্রিয়া করে আমাদের এখান থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করতে পারে না। সেটা মনে রাখবো যে শুধু বেনজোইক অ্যাসিড আমাদের পারে না। সো এই যে টোটাল এমসিকিউটা, এই এমসিকিউটা এইভাবেই মনে রাখবো যাতে আমরা পরীক্ষাতে পারফর্ম করে আসতে পারি। এবার বলতে দেখো ফলের মিষ্টি গন্ধের জন্য কোনটি দায়ী? অ্যাস্টারের কারণে ফলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। কার্বিলামিন গঠন করে কোন যৌগ? অবশ্যই প্রাইমারি অ্যামিন কার্বিলামিন গঠন করে, ঠিক আছে? প্রাইমারি অ্যামিনের সাথে কার্বিলামিন বিক্রিয়া করে কার্বিলামিন যৌগ গঠন করে, ঠিক আছে? এবার বলতে দেখো ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট কোন ধরনের সমানতা প্রদর্শন করে? সো ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট যৌগটা আগে ভালো করে দেখবা। অ্যাসিটোঅ্যাসিটেট যৌগের সংকেত কি? CH3COO, এটাকে বলা হচ্ছে অ্যাসিটোঅ্যাসিটেট। এবং ইথাইল যৌগটা কি? C2H5, এটা হচ্ছে ইথাইল। সো এটা হচ্ছে ইথাইল আর এটা হচ্ছে অ্যাসিটেট। এই যৌগটাকে যখন এখন আমরা ভাঙবো, দেখো এই সাইডে অক্সিজেন বসলো, এখানে দেখো ও, এখানে দেখো C2H5 আর এই সাইডে দেখো CH3 বসলো। এই যৌগটার নাম ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। এখন এই জায়গায় যদি আমাদের ও যৌগ বসলে এখান থেকে একটা হাইড্রোজেন উঠে যে এই জায়গাতে OH তৈরি করে আর এখানে কিন্তু ডাবল বন্ড তৈরি করে। তাহলে দেখো তো এখানে ডাবল বন্ড তৈরি করলে এটা হচ্ছে ইনল যৌগ তৈরি হচ্ছে না? ইনল। সো এই ইনল যৌগ দেয় কে বলতো? টটোমারিজম দেয় না? টটোমারিজমে আমাদের কার্যকরী মূলক পরস্পর চেঞ্জ হয়ে যায়। আগে আমাদের শুধু অক্সিজেন ছিল, এখন আমাদের একটা হাইড্রোজেন উঠে যে অ্যালকোহল এবং ইথেন তৈরি করছে, সো ইনল তৈরি করছে। সো এটা হচ্ছে কিটো ইনল যৌগ ছিল, বুঝছো? কিটো ইনল যৌগ। সো সেই কিটো ইনলের কিটো যৌগ কিন্তু এইটা, সে কিটো ইনলের এখানে কিন্তু কিটো আছে, সি ডাবল বন্ড ও, এইটা হচ্ছে আমাদের কিটো। আর এখানে দেখো C2H5, এখানে CH3। সো এইটা হচ্ছে আমাদের কিটো অংশ। কিটো থেকে আমাদের ইনল তৈরি করবে। কিভাবে তৈরি করবে একটু আগে দেখাইছি। দ্যাটস ওয়াই আমাদের ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট টটোমারিজম দেখাবে। তো টটোমারিজম কিভাবে মনে রাখি আমরা? আমি মনে রাখি টটোমারিজম মানে হচ্ছে টগ, ততে টটোমারিজম, গতে গতিশীল। গতিশীল মানে কি? আমাদের কার্যকরীমূলক গতিশীল। কার্যকরীমূলক গতিশীল মানে কি? কার্যকরী মূলক একটা থেকে আরেকটা চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ কিভাবে হয় এটা আমরা দেখে ফেলছি।
এন্ড দেন আমরা পরবর্তীতে আসি, বলছে অ্যালবিনের সাথে পারক্সাইডের উপস্থিতিতে, অ্যালবিন না, এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের সাথে তোমার পারক্সাইডের উপস্থিতিতে জুট বিক্রিয়ায় মার্কোনিকভের নিয়মের ব্যতিক্রম ঘটে শুধুমাত্র কার জন্য? সো আমরা জানি ওই যে হেটারোসাইক্লিক অ্যালকিন যেগুলো আছে, CH3 CH ডাবল বন্ড CH2 হেটারোসাইক্লিক অ্যালকিন, এর সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া যখন আমরা করাবো তখন মার্কোনিকভ নীতি অনুসারে যেখানে তোমার হচ্ছে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে, তেলা মাথায় তেল দেয়া। বাট কখন অ্যান্টি মার্কোনিকভ হবে? যখন আমরা এখানে পারক্সাইড দিব, H2O2। বাট এই যে পারক্সাইড দিয়ে আমরা অ্যান্টি মার্কোনিকভ করব বা বিপরীত মার্কোনিকভ করব, এটা কেবলমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের জন্যই প্রযোজ্য, অন্য কোনো যৌগ আসলে প্রযোজ্য না। যেমন আমরা যদি হাইড্রোজেন ফ্লোরাইড নিই, ক্লোরাইড নিই, হাইড্রোজেন আয়োডাইড নিই, প্রযোজ্য না। শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের জন্যই অ্যান্টি মার্কোনিকভ খাটে, এটা আমাদের মনে রাখতে হবে। আবার বলি, শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের জন্যই অ্যান্টি মার্কোনিকভ খাটে। সো অ্যান্টি মার্কোনিকভ যারা যারা আমরা পারি, তারা আমরা জানি যে হাইড্রোজেন ব্রোমাইড ছাড়াও আমরা অন্য যে কোনো যৌগ নিয়ে মানে মার্কোনিকভ করতে পারি, বাট অ্যান্টি মার্কোনিকভের জন্য আমাদের শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড লাগবে। সো এইভাবে আমরা এই জিনিসটা বুঝে ফেললাম। এবার হচ্ছে দেখো, যখন COOH গ্রুপ বেনজিন চক্রে প্রতিস্থাপক হিসেবে যুক্ত থাকে, তখন সেখানে আগত গ্রুপকে আমরা কি বলি? আগত গ্রুপকে দেখো, আমরা যখন এখানে COOH নিচ্ছি, COOH থাকা মানে কি? কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে না? কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকলে এটা হচ্ছে মেটা নির্দেশক। আমরা দেখছিলাম ডাবল বন্ড থাকলে সেটা মেটা নির্দেশকই নির্দেশ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেখানে যেহেতু COOH এর ডাবল বন্ড আছে, এটা মেটা নির্দেশক হবে, এটা আমরা বলেই দিতে পারি। এবার বলতে দেখো, সাইক্লোহেক্সেন হচ্ছে এক প্রকার, অবশ্যই সাইক্লোহেক্সেন হচ্ছে অ্যালিফেটিক যৌগ, ঠিক আছে, অ্যালিফেটিক যৌগ, কারণ কি সাইক্লোহেক্সেন তো অ্যালিফেটিক অবস্থায় আছে। এবার বলতে দেখো, এইটাতে ইথার আছে, এইটাতেও ইথার আছে, এই দুইটা যৌগের ভিতরে কি ধরনের সমানতা বিদ্যমান? ভালো করে খেয়াল করলে দেখবা, এই সাইডে দুইটা কার্বন, এই সাইডে দুইটা কার্বন, এখানে এই সাইডে একটা কার্বন, এই সাইডে তিনটা কার্বন। সো কার্বন সংখ্যার উভয় সাইডে কার্বন সংখ্যার ভিন্নতা না? সো কার্বন সংখ্যার ভিন্নতা যদি হয়, তখন সেইটাকে আমরা হচ্ছে অবস্থান সমানতাও বলতে পারি। কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা হইতে পারে। সো কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা এইটা যেমন হইতে পারে, আরো একটা আছে অবস্থান সমানতার পাশাপাশি আরেকটা সমানতা আছে, মেটামারিজমও হইতে পারে, বাট এখানে মেটামারিজম অপশনটা দেয়া নাই, ঠিক আছে। এটা মেটামারিজম অথবা অবস্থান সমানতা যে কোনো একটা দেখায়। এবার হচ্ছে দেখো, নিচের কোন যৌগটি অ্যারোমেটিক নয়? সো পাইরাল অ্যারোমেটিক, টলুইন অ্যারোমেটিক, ন্যাপথলিন অ্যারোমেটিক, বাট সাইক্লোপ্রোপেন এটা তো অ্যারোমেটিক না, এটা তো সাইক্লো যৌগ, ঠিক আছে। সো দ্যাটস ইট, এটা ছিল হচ্ছে আমাদের 50টা MCQ এর একটা ক্লাস। আমরা যারা এগ্রি কিউবি সলভ কোর্সে এই ক্লাসটা এতক্ষণ পর্যন্ত করলাম, তোমাদের অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। আমরা পার্ট 2 তে বাকি MCQ গুলা দেখে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।